আর একটা মজার কথাই, জিওগ্রাফিক্যাল লোকেশন নিয়ে বড় অসুবিধার কথাই বলছি, আমি অসুবিধা বলেই বলবো। এই যে আপনার প্রতিমা পান্ডের নাম শুনেছেন? গোয়ালপাড়িয়া যে লোকগীত গায়, শুনলে কি মনে হয় অসমীয়া গাইছেন? বাংলা গাইছে। হস্তিরে কন্যা, হস্তিরে মা, বা অন্যান্য বিভিন্ন গান, আমি আর গানগুলো উল্লেখ করলাম না। যখন আপনারা গান শুনবেন না এই প্রতিমা পান্ডের, একদম ভালো করে শুনুন, চোখ বুঝে শুনুন, অনুধাবন করুন, হৃদয়ঙ্গম করুন, দেখবেন ওটা বাংলাই তো গাইছে। উত্তরটা হলো এইটাই, গোয়ালপাড়া হলো এমন একটা জায়গা যেটা আসাম আর বেঙ্গলের এই বর্ডার এরিয়া। দেখুন জিওগ্রাফিক্যাল লোকেশন, আসাম আর বেঙ্গলের বর্ডার। আর এমনি গোয়ালপাড়িয়া লোকেরা যে ভাষাটা বলে, সেই ভাষাটার মধ্যে কি থাকে, একটা বাংলার একটা রেশ বলছি, একটা টান একটা থাকে সুরের মধ্যে, কথার মধ্যে, ওদের উচ্চারণের মধ্যে, মনে হয় যে বাংলাই বলছে। ইভেন দ্য কালচার অলসো, সংস্কৃতিটাও সেরকম, কালচারটাও সেরকম। তো প্রতিমা পান্ডে যখন প্রথম রেকর্ড করলো গানগুলো, ওই সময় প্রমথেশ বড়ুয়া বা ওই সময় যখন রেকর্ড হলো, তখন তো কলকাতায় হুলস্থুল হয়ে গেল, এই কোথাকার আসামিজ গান, এই বাংলা গান। তাইলে প্রতিমা পান্ডে কার সম্পদ? বাংলার সম্পদ। তো এই যে হলো, যে এই কথাটা কিভাবে হলো, কেবলমাত্র ভৌগোলিক অবস্থান। এই অবস্থানে নির্ণয় করবে ভাষাটা কি হবে, কেমন হবে, আর মাতৃভাষাটা কি হবে। যখন এই প্রতিমা পান্ডের সঙ্গে আমি একদম এইভাবে কথা বলেছি, মনে হচ্ছে এক বাঙালি ভদ্র মহিলা কথা বলছে। হাতের মধ্যে শাখা দেখবেন, কড়া দেখবেন। তো এই হলো ব্যাপার, এই হলো ভৌগোলিক অবস্থান। এটা কিন্তু সাংঘাতিক বিষয়। এখন দেখুন, হ্যাঁ, কিন্তু আমরা জিওগ্রাফিক্যাল লোকেশনটা অনেক সময় ভাষাটাকে বিভিন্ন ভাবে ডিটারমাইন করে। আমি অসমীয়া ভাষাটার কথাই বলছি, আসামিজ ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা। কিন্তু এই আসামে আমি অসমীয়া ভাষা বিভিন্ন ধরনের পাবেন, বিভিন্ন ধরনের অসমীয়া ভাষা। কামরূপে যান কামরূপীয় ভাষা, বরপেটায় যান বরপেটিয়া ভাষা, ডিব্রুগড়ে আসেন ডিব্রুগড়ে একটা আলাদা ভাষা, শিবসাগরে যান শিবসাগরে কথা বলার সুর, কায়দা, এমনকি বিন্যাসটা, বাক্যের যেটা বিন্যাস, ওটাও আলাদা, শব্দগুলো আলাদা। আপনি যদি নলবাড়ি বা তিহুতে যান, তাইলে বলবে ভজলুক। ভজলুক মানে আবার কি লাগলো না লেঠা একটা? মরিচ, জলকিয়া। এখানে আমরা জলকিয়া বলি, ওরা বলে ভজলুক। কাকাই বলে, কাকইও না, কাকাই। তো কাকাই বললে তো ভাববো ওরে বাবারে কি বলছে। কাকাই মানে চিরুনি। আমাদের এখানে বলে ফণি, ডিব্রুগড়ে ফণি বলবে অসমীয়াতে, ওরা বলছে কাকাই। বাংলাতেও হয় কাকন হয় না, এটা তো অপ্রভংশ হয়েছে, ওটা ভাষার থেকে ভাষান্তর হয়ে শব্দের। আমি আর এই দুজন পুরোধা ব্যক্তি বসে আছে, এগুলো আর এখানে চর্চা করব না, লজ্জাই লাগছে আমার। না, সাহিত্যের মানুষ তো, ওটা অপ্রভংশ হচ্ছে, তো কাকুই বলছে। আরো মজার কথা দেখুন, আমার যেটা মনে আসছে এই মাত্র আমি বলছি, আমরা সাধারণত অসমীয়াতে বলে রবিসুন, অলপ রোবাসুন, রোবা মানে জাস্ট ওয়েট। বেশি দূর যেতে লাগে না, জর্জ স্কুলের কাছে যান, জর্জ স্কুল বা পাঁচালিতে যান, কি বলবে জানেন? রোবা টোবা মনে হয় রখিবিটা আবার কি বস্তু আমরা বুঝতেই পারি না, কিন্তু ওটা লোকাল ল্যাঙ্গুয়েজ, ওটা রখিবি। এরকম অনেক শব্দ, অনেক কথা, অনেক ভাষা থাকে যেটা অঞ্চল ভেদে আলাদা আলাদা হয়। যেমন ধরুন ইংরেজি ভাষাটা, এটা তো আর মান্যতা পেয়েছে, ইংলিশটা তো হয়েছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তার মানে এটার অর্থ হলো কি, সারা বিশ্বের এটা হলো একটা সংযোগকারী ভাষা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। কিন্তু ওই ইংলিশটারই বিভিন্ন রূপ, ডিফারেন্ট ফর্মটাই আলাদা। ইংল্যান্ডে যেটা ইংলিশ বলবে ব্রিটিশ ইংলিশ, আর আমেরিকায় যেটা ইংলিশ বলবে সেটা আমেরিকান ইংলিশ, আলাদা। তো এই যে অঞ্চল ভেদে ভাষাটার কি হচ্ছে, রূপান্তর।
রূপের অন্তর হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের হচ্ছে, আর এটা হতে বাধ্য। বাংলা ভাষাতে তো সেরকম। চিটাগাংয়ের বাঙালিরা যেটা বাংলা বলবে বুঝতে পারবেন? আমি তো একটা শব্দ বুঝি না। আমি সিলেটি বুঝি, সিলেটি বলতেও পারি, গর্ব করছি না, বলতে পারি, হয়তো পারফেক্ট না, বলতে পারি। আর দেখেন তো কিরকম একটা হয়ে যায় জায়গা ভেদে ভেদে। আমরা বলছি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, বাংলাতে বললাম সুন্দর করে কোথায় যাচ্ছ, আর ডিব্রুগড়ে বললে তো একটু ভাঙা ভাঙা করে অন্যভাবে বলবো, আর সিলেটিরা বলবে হই যাও, কটারে খ হইয়া গেল, হই যাও, খাইতানি যাইতানি, খাইতাম না। এই দেখেন অঞ্চল ভেদ, জিওগ্রাফিক্যাল লোকেশনটা কি করছে, ভাষাটাকে ডিটারমাইন করছে। তো এটা হলো জিওগ্রাফিক্যাল লোকেশনের প্রভাব। এখানে আর একটা কথা আছে, গ্লোবালাইজেশনের একটা এফেক্ট আছে। গ্লোবালাইজেশন, গোলকীকরণ, এই যে সারা বিশ্ব এক হয়ে যাচ্ছে, বিশ্ব তো পৃথিবী তো এক হয়ে গেল, আমরা নিজের মধ্যে ব্যবধানটা রাখছি, কিন্তু কোনো ব্যবধানেই নেই। উইদিন এ সেকেন্ড, এক সেকেন্ডের মধ্যে আমি আমেরিকা কন্ট্যাক্ট করতে পারি, চায়নাতে কন্ট্যাক্ট করতে পারি। কেবল কন্ট্যাক্টেই না, ওদের আদর্শ, ওদের ভাবধারা, ওদের ভাষা, ওদের সাহিত্য, ওদের সংস্কৃতি সব আমার উপরে প্রভাব পড়েছে। এই যে প্রভাবটা পড়েছে, এই প্রভাবটা মাতৃভাষার ক্ষেত্রে যথেষ্ট একটা কি বলবো বিপদ ঘন্টা বাজাচ্ছে, কিন্তু এই বাজাচ্ছে বিপদ ঘন্টা, অশনি সংকেত। হ্যাঁ, এই বিপদ ঘন্টা একটা বাজাচ্ছে। মাতৃভাষা বলে বোধ হয় আমার মনে হচ্ছে এক সময় হয়তো কি থাকবে কিনা সেটাও সন্দেহের ব্যাপার। কিসের মাতৃভাষা? আমাদের বাচ্চাগুলো, ছেলেগুলো, এই ছেলেগুলো এখন আর ওই আগের দিনের মতো চিড়ে মুড়ি ধামা করে, ধামা শব্দ তো বুঝেই না। ধামা যদি বলেন, ধামাটা কি বস্তু গো, ধামাটা কি? এক ধামা চিড়ে, এক ধামা মুড়ি দিয়ে দেই তো তেল মেখে। দূর, এগুলো খায় নাকি কেউ? কি খাবে? পিৎজা খাবে, ইটালিয়ান পিৎজা খাবে। উড়ি বাবা, কালচার তো চলে গেল না। আর কাপড় পরবে কি? ওটা তো আমি সমালোচনা করছি না, কি পড়ছে আপনি ভাবতেই পারছেন না। এমনও ছেলে মেয়ে আছে, জামদানি কি বস্তু বললে কেউ বুঝে না। আজকালের ছেলে মেয়ে যে কোনো জামদানি কি, জামদানিটা কি বস্তু খায় না। অসমীয়াতে সুন্দর একটা কথা বলে, একটু খায় না কানত পিঁধে, বস্তু তো ওটা যে কাপড় সেটা বুঝে না। ওটা যে একটা শাড়ি, বিশ্ববিখ্যাত শাড়ি। মসলিনের কথা নাই বা বললাম, মসলিন তো নেই এখন, কোথায় পাবে? ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলে কেউ দেখবে, সেটা আলাদা কথা। কিন্তু জামদানি, ঢাকাইয়া বা ওই আপনার বিভিন্ন ধরনের আমার তাঁতের যেগুলো আছে, তো ওরা ওয়াকিবহাল না, অথচ বলেন বাইরের সব কথা ওরা বলতে পারবে। এটা গ্লোবালাইজেশনের এফেক্ট। কাছের মানুষগুলো দূরে চলে গেছে, আর দূরের মানুষগুলো সব কাছে এসে গেছে। এই কাছের মানুষগুলো, জামাই আর বোর মধ্যে সম্পর্কটা কমে 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 এমন পর্যায়ে গেছে, ওই আমেরিকার মতো লেখালেখির ব্যাপারে, আমি যাচ্ছি, কাগজটা লিখে দিয়ে গেছে, আমি যাচ্ছি, আজকে আমি এটা খাবো না, শেষ। কিন্তু ওদিকে চ্যাট করছে, চ্যাট মানে ওই কি বলে না, মোবাইলে কথা বলে সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকছে, ফলে ব্যবধান বাড়ছে। এর ফলে এটা মাতৃভাষার উপরও প্রভাব পড়ছে। আমাদের ছেলেমেয়েরা মাতৃভাষা কিছু বুঝে না। আমি তো অনেক ছেলে মেয়ে পেয়েছি অসমীয়াতে, দদাইরেও বললে ওরা বুঝে না, আঙ্কেল বললে বুঝে, দদাইরে, বর্মা বুঝে না, বর্তা বললে, বর্তা তো কি বস্তু? আমি তো বুড়ো বয়সে শিখেছি। ওদিন একজন আমাকে টিচার একটা স্কুলে বললো, বর্তা মানে বড় আটা, বড়টা। কি সুন্দর কথা দেখেন। বড় আতা মানে কি? আমাদের বড় বাবা, জ্যাঠা যাকে বলি আমি, জ্যাঠা বাবা। তো এইভাবে ভাষাটা কি হচ্ছে, মাতৃভাষার একটা দুর্দিন আসছে। কিন্তু নিরাশ হবার কিছু নেই। আপনাদের মতো মানুষ আছেন যারা মাতৃভাষাকে ভালোবাসেন, আপনারা ধরে রেখেছেন। কিন্তু আমার একটাই অনুরোধ, ধরে তো রেখেছেন, এটাকে কিন্তু চিরপ্রবাহে রাখতে হবে। আর চিরপ্রবাহে রাখতে গেলে খালি আমাদের মতো বুড়ো মানুষরা করলে হবে না। নবপ্রজন্ম, নতুন পুরুষকে ডেকে এনে এটাকে জেনারেশন টু জেনারেশন, ওটা আমরা কি করব, ওদেরকে দিয়ে যেতে। আজকে আমার ভালো লেগেছে, একজন এসে কবিতা আবৃত্তি করেছে, সুন্দর করেছে, ভালো লেগেছে। কিন্তু কথা হলো, আমরা কতজনকে এভাবে সম্পৃক্ত করতে পারবো, আমাদের বৃত্তের মধ্যে আনতে পারবো, আর সবাইকে এনে জড়ো করে সেই মাতৃভাষা। একটা কথা কিন্তু, মাতৃভাষার কথাটা কিন্তু এটা
আমি বললাম না এহু বাইজ্য, এটা বাইরের কথা নয়, দিস ইজ এ ইমোশনাল। এখানে একটা আমার মাকে ভালোবাসবো কিনা, আমার মাতৃভাষা ভালোবাসবো কিনা, সেটা তো আবেগিক ভাই, এটা আবেগের কথা। এখানে আবেগ না, এটা অনুভূতির কথা। সেটা কিভাবে করা যায়? সেই আবেগটা আনবই বা কি করে? আপনি আচরি জগৎকে শেখায়, আপনি আচরি জগৎকে শেখায় চৈতন্য মহাপ্রভু। প্রথমে নিজে করব, তারপরে অন্যকে শেখাবো। ঘরের মধ্যে বাংলা বলবো বা মাতৃভাষা বলবো। আর আমরা এখন আস্তে আস্তে, আমি যখন বুঝতে শুরু করেছি মাস্টার ডিগ্রির পর, আমি মণিপুরি ভাষাটা শিখেছি, বলতে শুরু করেছি। শেষে একটা কথা বলে শেষ করব। লস অফ কালচার and loss of mother tongue is a loss of identity. মাতৃভাষা আর নিজের সংস্কৃতি যদি হারিয়ে যায়, তাইলে নিজের অস্তিত্ব হারিয়ে যাবে। আমরা অস্তিত্ব আর খুঁজে পাবো না। আমি এতটুকু বলেই শেষ করছি।